কার পকেটে গেল ইউএসএআইডির $29 মিলিয়ন উন্মোচনের তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশকে ঠিক করতে হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরন, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। 5 দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস, 16 বছরেও নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা, 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশের সম্ভাবনা। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন সহায়তা দিয়েছে ইউএসএআইডি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এই তথ্যে সৃষ্টি হয়েছে আলোড়ন। বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীরা ওই অর্থ ভোগকারী বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে সেই সহায়তা প্রকৃত অর্থে কোন প্রতিষ্ঠান বা কার পকেটে তা সামনে আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। $29 million to strengthen the political landscape in Bangladesh. সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঢেলে সাজানোর পরেই বিশ্বজুড়ে ইউএসএআইডির অর্থায়ন বাতিল হয়। সেই রেশ ধরে বাংলাদেশও ভুক্তভোগী। আর রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থায়ন করা হয়েছে বাংলাদেশে। খোদ ট্রাম্পের এই বক্তব্যে চলছে শোরগোল। And then we get $29 million from the United States government. There are 2 people working in that firm. 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being great scammers. ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই তহবিল বাংলাদেশের এমন একটি ফার্ম পেয়েছে যেখানে মাত্র 2 জন কাজ করেন। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির মতে ওই অর্থ পেয়েছেন সাংস্কৃতিক কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীরা। সামাজিক মাধ্যমে 2-1 ব্যক্তিরও নাম উঠে আসছে। এ বিষয়ে মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ এমডিআর জানিয়েছে, ইউএসএআইডির অর্থায়ন পেতে নিবন্ধিত হতে হয়। আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে আমরা লিখি, ইউএসআইডি কে ডেফিনেটলি নট, কারণ ইউএসআইডি আমাদেরকে কখনোই ফান্ড দিতে পারবে না। ইউএসআইডি ফান্ড দেয় হচ্ছে যারা ইউএসএ রেজিস্টার্ড করা অর্গানাইজেশন। তবে অন্তত শেখ হাসিনাকে সরাতে ওই অর্থ কাজে লাগেনি বলে স্পষ্টই জানান সাবেক এই কূটনীতিক। ডেমোক্রেসির উপরে অন্যান্য ফাউন্ডেশন কাজ করেছে, তাদেরকেও ইউএসএ টাকা দিয়েছে। তারা র্যাপারদেরকে টাকা দিয়েছে, কেউ কেউ আমি শুনেছি। তারা আপনার তৃতীয় লিঙ্গের মানুষকে টাকা দিয়েছে শুনেছি, সেখানে কালচারাল প্রোগ্রাম করার জন্য। কিন্তু আমি ভালো করে জানি যে কালচারাল প্রোগ্রাম করে হাসিনাকে ফেলানো হয় নাই। ডিওজিইর কর্তা ব্যক্তি ইলন মাস্কের মাধ্যমে ট্রাম্পকে এই অভিযোগের তদন্তের চিঠি দেবার পরামর্শ দিয়েছেন এই কূটনীতিক। প্রফেসর ইউনুস লেভেলে উনি এটা এলন মাস্কের সঙ্গে ওনার খুব ভালো আছে। হ্যাঁ, একটা চিঠি যদি ট্রাম্পকে লেখা হয় যে এরকম আমরা ইনভেস্টিগেট করছি, তুমি যেটা বলেছো, এবং এরকম যদি সত্যি হয় তো বাংলাদেশ অ্যাকশন নেবে। জাতীয় স্বার্থে এই অর্থায়নে সুবিধাভোগীদের সামনে আনা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এই টাকা আসলে কার কাছে? আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে যোগ দিয়ে জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত নিয়ে বক্তব্যের সমালোচনাও করেন। এছাড়া দোষারোপের রাজনীতির মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে না বলে ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি সীমান্ত সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বিবৃতি ও কূটনীতিক তলবের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক নিয়ে আবারও মতামত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসব অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের দুটি বিষয় ভারতের জন্য খুবই উদ্বেগজনক। একটি হলো সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলা, যা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি। I think for us, what is very troubling, there are two aspects to it. One, of course, the spate of attacks on the minorities in Bangladesh. অপরটি হলো সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে বলেন, শত্রুতামূলক বার্তা সম্পর্কের জন্য সুখকর নয়। প্রতিবেশী হিসেবে কেমন সম্পর্ক চায় তার সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে। We are a neighbor. They have to make up their mind what kind of relationship they want with us. এ সময় বাংলাদেশের সাথে সম্পর্কের দীর্ঘ ইতিহাস তুলে ধরে জয়শঙ্কর স্পষ্ট বার্তা দেন। বলেন, বাণিজ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেয়ার পক্ষেই ভারতের অবস্থান। অনুষ্ঠানে ভারতের কূটনীতির উদাহরণ দিতে গিয়ে রামায়ণের কাহিনীর বর্ণনা দেন জয়শঙ্কর, যেখানে শত্রু রাষ্ট্র জানা সত্ত্বেও হনুমানকে পাঠানো হয়। We obviously, with all our neighbors, we wish them well. We have a long history with Bangladesh, a very special history with Bangladesh, which goes back to 1971. ভিন্নতাকে কাটিয়ে বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়ানোর জন্য ভারত কাজ করছে বলে জানান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সারা দেশে একের পর এক ধর্ষণ আর নারীর উপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ইডেন তিতুমির কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা অবিলম্বে জড়িতদের বিচার দাবি করে। কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানায় তারা। সুমাইয়া খানের রিপোর্ট। প্রায় প্রতিদিনই দেশের সংবাদ মাধ্যমে উঠে আসছে এরকম ভয়াবহ সব খবর। হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। জানমালের পাশাপাশি সম্ভ্রম নিয়েও উদ্বিগ্ন দেশের সব শ্রেণী পেশার মানুষ। এই অবস্থার অবসানে প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থীরা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন তিতুমির কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। যে অধ্যক্ষ আমাদের এই মুভমেন্ট, এই সমাবেশকে যে এক নজর দেখতে আসলেন না এবং তিনি কিনা উল্টে অভিযোগ করলেন যে আমরা কেন তার সাথে কথা বলে এই প্রোগ্রামটা আয়োজন করিনি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের জনগণ নিরাপত্তা দিতে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমরা এই নতুন বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণ, কোনো ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে চাওয়ায় ইডেন কলেজের শিক্ষার্থী সহ সাংবাদিকদের কাজে বাধা দেয়া হয়। পরে এ বিষয়ে প্রশ্ন করা হয় অধ্যক্ষকে। সাংবাদিকরা যখন বলেছে যে আমরা ঢুকতে চাচ্ছি, কিন্তু বলেনি কি প্রোগ্রাম নয়, আমাকে বলেছে যে আপনাদের এখানে প্রোগ্রাম আছে। নিজের ক্যাম্পাস থেকে যদি কোনো ধরনের সহযোগিতা সমর্থন না পায়, পরবর্তীতে তারা এই ধরনের মুভমেন্টগুলো করতে পারবে না। অবশ্যই তোমরা যত এই ধরনের প্রোগ্রাম করলে অবশ্যই আমার 100% সহযোগিতা পাবে। সহযোগিতা না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। গণমাধ্যম কর্মীরা নারীদের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন রেখে জনগণের সার্বিকভাবে নিরাপত্তা দিতে না পারলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তাদের। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাসে ধর্ষণের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অলরেডি কিন্তু আমরা 3 জনের ধরে ফেলছি এবং
যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, দুর্ভোগ বেড়েছে রোগীদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। তাদের দাবির মধ্যে অন্যতম এমবিবিএস, বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। বিএমডিসির উচ্চ আইনের ভিত্তিতে করা এই আইন দ্রুত কার্যকর করা এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা দেয়া নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে আদালতে একটা মামলা চলমান আছে। 2013 সাল থেকে 90 বার এ পর্যন্ত এই রিটের খারিজ করা হয়েছে, পেছানো হয়েছে। আমরা চাচ্ছি এটা দ্রুত নিষ্পত্তি করে এই রায়টা দেওয়া হোক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও অভিন্ন দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। ম্যাটস বা ডিএম যারা আছে তারা যে বেআইনি ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে সেটা বন্ধের জন্য আমরা আছি। ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকারের পরীক্ষা বর্জন করছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও চলে কমপ্লিট শাটডাউন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। হামলায় আহত হন তার মা ও স্ত্রী। পুলিশ জানায় ভোরের দিকে নিজ বাসার গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে আজাদের। এ সময় উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। শরীরের 3 জায়গাতে গুলিবিদ্ধ হন তিনি। তাকে বাঁচাতে এসে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন নাহার ও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। বিকেলে শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় নতুন কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না। তবে ক্যাম্পাস এখনও নিরাপদ না হওয়ায় সেখানে ফিরছেন না তারা। আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না। যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে, তাই রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই এবং আমরা আপাতত কয়েকদিন আমাদের কোনো কার্যক্রম থাকবে না। আমাদের দাবি 5টা ছিল না, আমাদের দাবি 6টা ছিল। আমরা 6টা দাবি নিয়েই বলেছিলাম এবং আমাদের যত আলটিমেটাম ছিল সব আলটিমেটাম আসলে 6টা দাবির প্রতিশ্রুতিতেই হয়েছে। এর আগে সকালে 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 80 শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার ভোর থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 5 দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে সকাল 8টায় 80 জন শিক্ষার্থী রওনা দেয়।
আমরা দুই ভাগ হয়ে নিজেরা দুইটা বাসে উঠে যাই। এদিকে হামলা ও পরবর্তী ঘটনা প্রসঙ্গে কুয়েট ভিসি জানান, শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করে আসছেন তিনি। আমি নিজেও বুঝতে পারছি না যে কেন তারা এই কথাটা বলছে যে আমি অসহযোগিতা করেছি। ওরা যখন আমার কাছে 1:40 ওরাও আসেনি, তখন আমার নিচে লাঞ্চে যাচ্ছি, তখন থেকে শুরু করে আমি তো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন দিকে। এখন এটা কোন দিক থেকে কোন দিকে কে কি করছে বা কিভাবে মন নিচ্ছে আমি কোনো কিছু বলতে পারবো না। গেল 18 ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন উপাচার্য। অসুস্থ ভিসিকে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন অবরুদ্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি থেকে 6 দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা। কুয়েট প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বলছে, তদন্ত প্রতিবেদন দিতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 16 বছর চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচার। হত্যা মামলার রায় হলেও বিস্ফোরক মামলাটি এখনও সাক্ষী পর্যায়ে। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের আদেশে মামলা দুটির অধিকতর তদন্তে কমিশন গঠন করে সরকার। এ অবস্থায় মামলা দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের করা হয়েছে। এদিকে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শাকেরা আরজুর রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দফতরে তৎকালীন বিডিআরে কর্মরত নিরস্ত্র সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ হত্যাকাণ্ডে 2টি মামলা হয়, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে। হত্যা মামলাটি নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। প্রায় 40,000 পৃষ্ঠা একটা রায়ের কপি সেটা সংগ্রহ করে আমরা 226 জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য। বিস্ফোরক আইনে মামলাটি নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। হত্যা মামলায় অনেকেই খালাস পেলেও মুক্ত হতে পারছেন না বিস্ফোরক আইনের মামলা থাকায়। যতক্ষণ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ওই মামলার বিচার কার্য স্থগিত রাখা। তদন্ত কমিশন সময় বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন এবং আমরা আশা করছি যে একটি মুখোশ উন্মোচিত হবে যারা প্রকৃত অর্থে ষড়যন্ত্রকারী ছিলেন। গত 5 আগস্টের পর বিডিআর গণহত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন ও 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট কমিশন গঠন করতে নির্দেশ দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশন গঠন করে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের রুলের টার্মে ছিল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই দিনটাকে অর্থাৎ 25শে ফেব্রুয়ারি দিনটাকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না, 2টি রুলের টার্ম ছিল। আমরা আশাবাদী যে কমিশন তাদের যে সময় সেই সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং তদন্ত করার পর একটা রিপোর্ট দিবেন। বিডিআর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। তো অভিযোগটি আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করে দিয়েছি, কিন্তু এটি এই আইনের অধীন একটি মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা কি না সেটি আমরা এখনও পর্যালোচনা করে এর সমাধান পাইনি। পিলখানা হত্যার তদন্ত ও সুষ্ঠু বিচার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান আইনজীবীরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন।
সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন, সেগুলো আমি জানিয়েছি আদালতকে। অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও লক্ষ্যচ্যুত হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংসদ কার্যকর করতে দেরি হলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে। আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল আসছে। জাতীয় সংসদ ভবনের সামনে হতে যাচ্ছে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান। নাম এখনো চূড়ান্ত না হলেও নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা। তবে এটি প্রায় নিশ্চিত, গণ আন্দোলনের সামনে থাকা তরুণদেরই দেখা যাবে নতুন এই রাজনৈতিক বন্দোবস্তের কাণ্ডারি হিসেবে। মাহিলা ইসলামের রিপোর্ট। অবশেষে আত্মপ্রকাশ ঘটছে ২৪-এর অভূতপূর্ব গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলের। হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবায়ন দেশকে এগিয়ে নেয়ার তাড়নায় তরুণরা নেমেছেন এবার রাজনীতির মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়ে উঠেছে নতুন এই দল গঠন ও সম্ভাব্য নেতৃত্ব। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বকে দেখা যাবে নতুন দলের কাণ্ডারি হিসেবে। ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে কেন্দ্র করে নতুন এই দলের প্রথম সারিতে থাকতে যাওয়া নামগুলো উঠে আসছে সামাজিক মাধ্যমের জোর আলোচনায়। তাদের মধ্যে আছেন জাতীয় নাগরিক কমিটির নাসরুদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, আলী হাসান জুনায়েদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এদিকে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে মাঠে নামা নতুন রাজনৈতিক দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি। জুলাই আন্দোলনে সামনে থাকা নারীরাই নতুন দলের মুখপাত্র হিসেবে আছেন বলেও আলোচনা রয়েছে সামাজিক মাধ্যমে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর থাকছে গ্যাসের দাম বাড়লে কমবে শিল্প খাতে বিনিয়োগ, আশঙ্কা ব্যবসায়ীদের। আবার আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। স্পেসএক্সের প্রধান নির্বাহী ও মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ ও ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংকের কার্যক্রম শুরু করার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশে এসে স্টারলিংকের মতো প্রযুক্তির সুবিধাভোগী হতে আগ্রহী তরুণদের সাথে মতবিনিময়েরও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে উল্লেখ করেছেন, স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, বিশেষ করে দেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও ঝুঁকিতে থাকা নারী ও প্রত্যন্ত জনগোষ্ঠীগুলো ব্যাপকভাবে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে এ কাজে নিযুক্ত করেছেন বলেও জানানো হয় চিঠিতে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৮৫ জন বাংলাদেশি সহ ৬০০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। কেলাং মেরু সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সে সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করেন। কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশীয় ইমিগ্রেশন বলছে, ৬৩০ জন বিদেশিকে আটকের পর ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় অবস্থান করায় তাদের আটক করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। (২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসিকে ওএসডি করা হয়েছে এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের সবার বিরুদ্ধে ঢালাও মামলা হবে না। যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আছে, কেবল তাদের বিরুদ্ধেই মামলা হবে।
সচিবালয়ে এসব কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। এছাড়া শিগগিরই আরও 9 জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব করা হচ্ছে বলে জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচনে অনেক ডিসি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন এবং নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকিদের ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 3 দফায় এরকম 67 জন ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার জনপ্রশাসন সচিব জানান, ঢালাও মামলা নয়, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আছে তাদের বিরুদ্ধেই মামলা হবে। যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন ফাইন্যান্সিয়াল, যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে বলে জানান তিনি। 24 সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব বায়াসড অথবা কোনো, আমরা যেটাকে বলি, কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এসব সিদ্ধান্ত নিতে গিয়ে কারোর সাথেই অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। তাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না, অথবা এই ধরনের কিছুই করে নাই, সাময়িক ওয়েস্ট হয়েছে, তারা খুবই সাধারণ জীবনযাপন করে, এটা কোনো সমস্যা না। এদিকে এতদিন বঞ্চিত বিবেচনায় 9 জন অতিরিক্ত সচিবকে শিগগিরই সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 9 জন সচিব আন্ডার পাইপলাইন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদের হদিস পাওয়ায় মামলা করবে দুদক। তার স্ত্রীর বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। রোববার দুদকের ব্রিফিংয়ে মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, সাবেক এই প্রতিমন্ত্রীর ব্যাংক হিসেবে 17 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এ সময় বরিশালের সাবেক এমপি শাহ আলমের 25 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন ও 1 কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়েও কথা বলেন দুদক মহাপরিচালক। জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট 8,133 কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। এর আগে আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিলের পর ন্যায় বিচারের স্বার্থে সাইফুল আলম ও তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের শেয়ারগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। গ্যাসের দাম বাড়ালে ভবিষ্যতে কেউ আর শিল্প খাতে বিনিয়োগ করবে না, এমন আশঙ্কার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, হাসিনা সরকার দেশের জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে রেখে গেছে। উৎপাদন খাতে গতি ফেরাতে গ্যাসের দাম কমানোর দাবি ব্যবসায়ীদের। এদিকে বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাসের দাম সমন্বয়ের বিষয়ে শুনানি হবে এ মাসেই। আর অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির দাম বাড়লে শিল্প খাত ক্ষতির মুখে পড়বে, কমবে বিনিয়োগ। তৌহিদুর রহমানের রিপোর্ট। গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে আমদানির দিকেই বাড়তি মনোযোগ ছিল হাসিনা সরকারের, গুরুত্ব পায়নি জ্বালানি নিরাপত্তা ও দেশের শিল্প খাত। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে পলিসি এক্সচেঞ্জ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত জ্বালানির মূল্যবৃদ্ধি ও শিল্প খাতে এর প্রভাব নিয়ে এই সেমিনার। এক্সপোর্টের চাকা যদি স্লো ডাউন করে তখন কিন্তু এটার আলটিমেট ইম্প্যাক্টটা গিয়ে এমপ্লয়মেন্টে তো পড়বে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে পড়বে, এক্সপোর্ট নাম্বারে পড়বে, তার সাথে সাথে আমাদের এক্সপোর্ট রিসিটস এবং আমাদের রিজার্ভসে পড়বে। গত 5 বছরে 269% বাড়িয়ে গ্যাসের দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় হাসিনা সরকার। নতুন করে দাম বাড়ানো হলে শিল্পের চাকা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। নতুন কেউ যদি এনার্জি ইন্ডাস্ট্রি করে তাকে 150% বাড়ানো হবে, এক্সপানশন করলে 50% বাড়ানো হবে।
থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না। তিতাস কেন প্রফিট করবে? অনলি 9% শেয়ার পাবলিককে তাদেরকে সেই শেয়ার রিকল করতে হবে। আর তিতাসের বোর্ডে আমি মনে করি অ্যাজ এ লার্জেস্ট স্টেক হোল্ডার বিটিএম এর রিপ্রেজেন্টেশন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন, গত সরকারগুলোর ভুল নীতির কারণে দেশ সবসময় জ্বালানি সংকটে ছিল। 75 টাকা গ্যাস দিয়েও আমি ইন্ডাস্ট্রি চালাতে পারি। There are technologies now where you can, but there's a new technology, new industry. So সরকারকে এটা বুঝতে হবে। দেশের স্বার্থ বিবেচনায় 26 ফেব্রুয়ারি গ্যাসের দাম নিয়ে শুনানি হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। চেষ্টা করব যাতে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। গ্যাসের দাম বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যাবে বলে মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। হাইড্রো পাওয়ার সস্তায় হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাহিদ সিরাজি নিমির প্রতিবেদন। 5 আগস্টের পর থেকে দেশে স্থিতিশীলতা ফেরাতে প্রায় সকল রাজনৈতিক দলের চাওয়া নির্বাচন, কিন্তু কেউ চাচ্ছেন আগে স্থানীয় সরকার নির্বাচন, আবার কেউ বা চাচ্ছেন জাতীয় নির্বাচন। এই ধোঁয়াশা কাটিয়ে অবশেষে নির্বাচন কমিশন জানালো তারা চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। আমরা এরকম ডিসেম্বরকে ঘিরেই প্রস্তুতি নিচ্ছি, আপাতত কোনো ঘাটতি নেই, আমরা ওইভাবেই চলছি। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করা হবে না বলে জানায় কমিশন। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা যেতে পারে, তবে এ বিষয়ে এখনও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহে আবারও চরমপন্থীদের উত্থানে আতঙ্ক জনমনে। দীর্ঘদিন ধরেই এসব দলের আধিপত্য দেখা যায়নি। হঠাৎ করেই চরমপন্থী নেতাদের হত্যার পর আরেক চরমপন্থী সংগঠন পরিচয়ে গণমাধ্যমে ক্ষুধে বার্তা পাঠানোকে তাদের উত্থানের বার্তা বলে মনে করছেন অনেকে। এদিকে সন্ত্রাসীদের গ্রেফতারে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমের একসময়ের রক্তাক্ত জনপদ খ্যাত ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে চরমপন্থী দলগুলো। আগে হত্যার পরে এসব নিষিদ্ধ দলের পক্ষ থেকে দেয়া হতো চিরকুট বা মোবাইল কল। আর এরকমই ভয়াবহ ঘটনা ঘটেছে গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাটে। গুলি করে হত্যা করা হয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার 2 সহযোগীকে। এতে হত্যার দায় স্বীকার করে গণবাহিনী পরিচয় আগের মতো গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছে আরেক চরমপন্থী সংগঠন জাসদ। চরমপন্থীদের এই উত্থানে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। তাহলে কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এসব সংগঠন? এমন গুঞ্জন জেলা জুড়েই। চরমপন্থীদের নির্মূল করে মানুষের নিরাপত্তা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান এলাকাবাসীর। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ থাকেই, তারা একে অপরের মধ্যে সংঘর্ষে জড়ায় যাচ্ছে। এটার জন্যই আমাদের জনমনে ভীতির সঞ্চার হয়েছে। এখানে ওখানে লাশ পড়ে রয়েছে, এটা আমি খুব দুঃখিত। আমরা চাই যে এর সুষ্ঠুভাবে বিচার হোক। আমরা সবাই দেখবো, জানবো যে এর সুস্থ বিচার হয়েছে, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো, এই আশায় সরকারের কাছে। আসছে নির্বাচনের কারণেই তাদের উত্থান বলে মনে করছেন মানবাধিকার নেতারা। 5 আগস্ট পরবর্তী সময় সেই জন্যে এটাও একেবারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে তারা নতুন করে আবার কোনোভাবে সংগঠিত হয়ে আগামী নির্বাচনেও তারা ব্যবহৃত হতে পারে। দুটি চরমপন্থী দলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। নিহত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা সহ অর্ধশত মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হলেও রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তান অল আউট 241 রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত।
আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বাণিজ্য সংবাদ। আগামী 2025-26 অর্থবৎসরের বাজেট আকারে ছোট হলেই দেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWF আয়োজিত জাতীয় বাজেট ও জনগণের প্রত্যাশা শিরোনামে সেমিনারে কথা বলেন সাবেক এনবিআর চেয়ারম্যান। এ সময় কর্পোরেট ট্যাক্স অতিরিক্ত নেয়ার অভিযোগ করেন BKME সভাপতি মোহাম্মদ হাতেম। বলেন, টাকা লুট করে নিয়ে যাচ্ছে এনবিআর। সেমিনারে ব্যবসায়ীদের সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন অন্যান্য বক্তারা। আইন দ্বারা এটাকে প্রতিহত করে রাখা হয়েছে, বলতে কোনো ডিডাক্ট হবে না, ওইটাকে সমন্বয় করা হবে না এবং পরবর্তী বছরের জন্য সেটাকে রিজার্ভ রাখাও হবে না। তাহলে এটা কি আমার টাকাটা তাহলে লুট করে নিয়ে যাচ্ছে এনবিআর। এবারের 24-25-26-এর যে বাজেট আসছে সেটা গত 24-25-এর বাজেটের চাইতে অবশ্যই ভিন্ন হবে। 25-26-এর বাজেটটি কিন্তু আসলে হবে একটি অন্য ধরনের, এই অর্থে বলছি আকারের সাইজে ছোট হবে অবশ্যই। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা USAID সহায়তা বন্ধ ঘোষণার পর ম্যালেরিয়া ও HIV ওষুধের সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে। আফ্রিকা সহ দরিদ্রতম দেশগুলোতে চিকিৎসা পণ্যের সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে এসব রোগের চিকিৎসা কার্যক্রম। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। $21 million for voter turnout in India. যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বৈদেশিক সাহায্য স্থগিত করার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ এমন সিদ্ধান্তে বিশ্বের বেশ কিছু দেশে HIV এবং ম্যালেরিয়া সহ নানা রোগের চিকিৎসা পণ্য সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID সাধারণত HIV, ম্যালেরিয়া এবং প্রজনন স্বাস্থ্য চিকিৎসার সরঞ্জাম সরবরাহ চুক্তির অংশ হিসেবে ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা সহ বেশ কিছু পণ্যের জন্য বার্ষিক প্রায় $600 মিলিয়ন অর্ডার দেয়। ট্রাম্পের স্থগিতাদেশের পর আটকে গেছে আগাম অর্ডারগুলো। এর ফলে সরবরাহ, ব্যয় এবং সময়সীমায় প্রভাব পড়ায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের অ্যাবট, সুইজারল্যান্ডের রোচে, ভারতের সিপ্লা, হেটেরে, অরবিন সহ একাধিক সংস্থা। এছাড়া আফ্রিকায় লাখো মানুষ এই চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়ায় সংকটের ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে মহাদেশটির ওপর। যদিও ট্রাম্প প্রশাসন 90 দিনের পর্যালোচনা শেষে সহায়তা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছে, তবু এই ব্যবস্থার জট খুলতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কার পকেটে গেল USAIDর $29 মিলিয়ন, উন্মোচনের তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশকেই ঠিক করতে হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরন, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নারী নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। 5 দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস, 16 বছরেও নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।